হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নিয়ে ডিসকাস করব। খুবই ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে এক্সামে কোশ্চেনও আসে, আর চ্যাপ্টারটা বেশিক্ষণ লাগবে না ক্লাস করাতে। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, স্কিপ না করে। আর যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, উপরের আই বাটনে অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর আমরা অ্যাকচুয়ালি টোটাল 10 দিনের মধ্যে ইন্ডিয়ান পলিটি কভার করবো বলেছিলাম। 10 দিন মানে 10 দিন ক্লাস নিয়ে, তবে অ্যাকচুয়ালি আমার কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো বলে কদিন ক্লাস নেইনি। তো আমার যতদূর মনে হয় আমাদের 5 দিন অলরেডি ক্লাস হয়ে গেছে, আর আজকে নিয়ে অ্যাকচুয়ালি 6 দিনের মাথায়, কিন্তু টোটাল আর 5 দিন লাগবে না। আমি আর 2 দিনের মধ্যে, আজকে আর কালকের মধ্যে আমি চেষ্টা করবো শেষ করার। ইন কেস যদি কালকের পরেও একটা দুটো চ্যাপ্টার থেকে যায়, সেটা আমি তার পরের দিন করে দেবো। মানে 10 দিনের অনেক আগেই অ্যাকচুয়ালি তোমাদের এই সিরিজটা কভার হয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো, ফার্স্ট আমাদের অ্যাটর্নি জেনারেল বলতে আমাদের তার আর্টিকেলটা পড়তে হবে, বিকজ এখান থেকে এক্সামে বহুবার কোশ্চেন এসেছে যে অ্যাটর্নি জেনারেল কত নাম্বার আর্টিকেলে বলা আছে। এবং তোমরা ম্যাক্সিমাম এইটা জানতে যে কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 76 নাম্বার আর্টিকেলে কিন্তু এই ভারতের যে অ্যাটর্নি জেনারেল থাকবে সেই সম্পর্কে বলা আছে। বাট শুধু এইটা যে পরীক্ষায় আসে বলে শুধু এইটুকুই পড়লে হবে তা না, বিকজ অ্যাটর্নি জেনারেল কে এবং তার কী কী ডিউটিস, তার কী কী লিমিটেশনস থাকে, তার টার্ম কতদিন, এই জিনিসগুলো জানতে হবে। সো নেক্সট পয়েন্ট আমরা দেখবো কি, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে হি ইজ দ্য হায়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি। দেশের মধ্যে এই অ্যাটর্নি জেনারেল কিন্তু হায়েস্ট ল অফিসার। মানে কি, যত ল অফিসার যতজন রয়েছে, এবার আমি এখানে একটা এক্সাম্পল বলছি, যে ইন কেস ধরো গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো একটা কেস হলো, মানে গভর্নমেন্টের তরফ থেকে কোর্টে একজন মানে উকিল যেতে হবে। ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, যে ধরো কারোর কোনো কেসে কেউ ফেসে গেল, এবার তাকে একজন উকিল রাখতে হয়, এবার সেই উকিল হচ্ছে কোর্টে গিয়ে তার হয়ে কেস লড়ে। ঠিক ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে, গভর্নমেন্টের হয়ে কোর্টে কে কেস লড়ে, সেটা হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল। সো এই টার্মটা যখনই শুনবে অ্যাটর্নি জেনারেল, তার মানেই বুঝে নেবে যে সে গভর্নমেন্টের হয়ে হচ্ছে কেস লড়ছে। সো ইনি হচ্ছেন হায়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি। ওকে, এবার এখানে নেক্সট পয়েন্ট আমরা দেখব, তাকে যে অ্যাপয়েন্ট করছে, তাকে কে অ্যাপয়েন্ট করছে, তাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে। এবার দেখো, আমি যেটা বললাম একটু আগে, যে গভর্নমেন্টের হয়ে কোর্টে লড়ছে, ঠিক আছে, ভালো কথা। এবং তার ডিউটিস অ্যান্ড ফাংশনসের মধ্যেও আমরা আরও কিছু অনেক ডিটেলসে পড়বো, সেটা নেক্সট স্লাইডে আই থিঙ্ক রয়েছে। এবার দেখো, অ্যাটর্নি জেনারেলকে তো অ্যাপয়েন্ট করছে প্রেসিডেন্ট, ভালো কথা। এরপর নেক্সট আমরা দেখব কি, হি মাস্ট বি, মানে তার একটা কোয়ালিফিকেশন থাকতে হবে, যাকে তাকে তো অ্যাটর্নি জেনারেল করে দেবে না। তার কোয়ালিফিকেশন কি, সুপ্রিম কোর্টের একজন জাজের হিসেবে অ্যাপয়েন্ট হতে গেলে যে কোয়ালিফিকেশান লাগে, ঠিক সেই কোয়ালিফিকেশান থাকতে হবে কার, যে অ্যাটর্নি জেনারেল হবে। তো এবার এখানে তাহলে আলাদা করে লেখা তো কোনো দরকারই নেই, সুপ্রিম কোর্টের জাজ পড়িয়েছিলাম, সুপ্রিম কোর্টের জাজেদের কী কোয়ালিফিকেশান লাগে সেটাও পড়িয়ে দিয়েছি। সো সেটাই দেখো এখানে আমি আবার লিখেও দিয়েছি মনে রিভিশন দেওয়ানোর জন্য, যে হি মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। প্রথম কথা, তাকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, হি মাস্ট হ্যাভ বিন আ জাজ অফ সাম হাইকোর্ট ফর 5 years। কোনো একটা মানে কোনো হাইকোর্টের জাজ হিসেবে তাকে থাকতে হবে, 5 বছর ধরে জাজ থাকতে হবে হাইকোর্টে। এবং না, মানে সিটিজেন অফ ইন্ডিয়া এবং এই 3টে পয়েন্টের মধ্যে যে কোনো একটা হলেই হবে। মানে এটার সাথে অর হিসেবে রয়েছে, যে সে যদি কোনো হাইকোর্টে 10 বছর ধরে অ্যাডভোকেট থাকে তাও হবে, আদারওয়াইজ অ্যান এমিনেন্ট জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট। সো এটা হলেও হবে। সো এই জিনিসগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে তাদের কোয়ালিফিকেশান থাকা দরকার। তাহলে অ্যাটর্নি জেনারেল হতে গেলে তাদেরও এই কোয়ালিফিকেশান, মানে তারও এই কোয়ালিফিকেশান থাকতে হবে। সো সেটাই এখানে বলা হয়েছে। এবার দেখো, অ্যাটর্নি জেনারেলের টার্ম কি। অ্যাটর্নি জেনারেলের টার্ম আমরা দেখব। ফার্স্ট কি বলছে, দ্য টার্ম অফ অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল ইজ নট ফিক্সড বাই দ্য কনস্টিটিউশন। এইবার তোমরা বলবে যে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা যে পড়ছি, মানে তাকে তাহলে কিসের বেসিসে আমরা মানে অ্যাপয়েন্ট করছে কী করে প্রেসিডেন্ট। সো সেটা তোমাদের কোশ্চেন হবে। সো এখানে দেখো নেক্সট আমি লিখেছি, যে প্রথম কথা, যে কনস্টিটিউশনে তার কোনো টার্ম বলা নেই, এবং সেই কারণেই, সেই জন্যই অ্যাকচুয়ালি কনস্টিটিউশন
ডাজ নট কন্টেন দ্য প্রসিডিওর অ্যান্ড গ্রাউন্ডস ফর হিজ রিমুভাল, তাকে যে রিমুভ করা হবে সেই সম্পর্কে কোনো প্রসেস বলেনি বা কোন কোন গ্রাউন্ডের মানে কোন কোন ক্ষেত্রে তাকে রিমুভ করা যাবে, বিকজ তার টেনিওর তো এখানে ফিক্স বলাই নেই। তাহলে কি করে এই রিমুভের ব্যাপারটা বলবে? তাহলে তাকে রিমুভ কে করতে পারে? রিমুভ প্রেসিডেন্টই করতে পারে, বিকজ প্রেসিডেন্টের প্লেজারেই কিন্তু সে অফিস হোল্ড করে। সো প্রেসিডেন্টের যদি মনে হয় যে তাকে কোনো দরকার নেই বা এনি কেস প্রেসিডেন্টের যদি মনে হয় তাহলে সে তাকে রিমুভ করতে পারবে। সো সেই জন্যই মানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনে কিছু বলা নেই অ্যাটর্নি জেনারেলের টার্ম, সো সেই জন্য তার রিমুভের কোনো প্রসেস তো কনস্টিটিউশনে বলা নেই, এটা ডিপেন্ড করে প্রেসিডেন্টের উপরে। এরপর আমরা দেখব কি যে মানে টার্ম অফ অ্যাটর্নি জেনারেলের মধ্যেই দেখব যে প্রেসিডেন্ট, যেটা বললাম একটু আগে যে অ্যাটর্নি জেনারেলকে কিন্তু যে কোনো মুহূর্তে রিমুভ করতে পারে প্রেসিডেন্ট। তারপরে দেখো হি মে অলসো কুইট হিজ অফিস বাই সাবমিটিং হিজ রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্ট করছে, প্রেসিডেন্টের কাছেই মানে সে যদি প্রেসিডেন্ট তাকে রিমুভ করার আগেই সে যদি নিজেই রিজাইন দিতে চায় তাহলে তাকে রেজিগনেশন লেটার কাকে দিতে হবে? প্রেসিডেন্টকে দিতে হবে। এরপর দেখবো যে কনভেনশনালি হি রিজাইনস ওয়েন দ্য গভর্নমেন্ট resigns or is replaced as he is appointed on its advice। মানে কি প্রেসিডেন্টের প্লেজারেই মানে প্রেসিডেন্ট হচ্ছে অ্যাপয়েন্ট করছে অ্যাটর্নি জেনারেলকে, তো তার প্লেজারে সে অফিস হোল্ড করছে, মানে কি সে গভর্নমেন্টের পক্ষ হয়েই তো কোর্টে যাচ্ছে যে কেস লড়ছে, সো গভর্নমেন্টের পক্ষে হয়ে লড়ছে। এবার যে মানে এটা অ্যাকচুয়ালি দেখো কনভেনশনালি কথাটা মানে এইবার যে আমি পয়েন্টটা বলবো সেটা অ্যাকচুয়ালি প্রথা হয়ে গেছে এরকম, কজ এরকম কোনো কিছু কিন্তু আমাদের কনস্টিটিউশনে লেখা নেই। সো এটা একটা প্রথার মতো হয়ে যাচ্ছে যে যেহেতু সে গভর্নমেন্টের পক্ষে মানে যে গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে সে রয়েছে তার পক্ষ হয়ে সে লড়ছে, বা ধরো গভর্নমেন্ট কোনো কারণে সেই গভর্নমেন্ট সরে অন্য কোনো পার্টি গভর্নমেন্ট হলো, তো সেক্ষেত্রে এই অ্যাটর্নি জেনারেলের সাথে তাদের তো মতে নাও মিলতে পারে। সো সেই জন্য একটা প্রথাই হয়ে গেছে যে সাধারণত কী হয় যে যখন গভর্নমেন্ট রিজাইন করছে বা রিপ্লেস হচ্ছে তখন অ্যাটর্নি জেনারেল এমনি আর কি রিমুভ হয়ে মানে সে রিজাইন দিয়ে দিচ্ছে। সো এইটা আর কি একটা কনভেনশন হয়ে গেছে ব্যাপারটা, সো এটা মনে রাখবে। এরপর আমরা ডিউটিস অ্যান্ড ফাংশনস নিয়ে দেখব। আচ্ছা বর্তমান একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি যে বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আমাদের দেশে, কোশ্চেনটা আসতে পারে এবং এক্সামে আসে এখান থেকে। প্রথম কথা তিনি 15তম অ্যাটর্নি জেনারেল এবং তিনি হচ্ছেন কে কে ভেনুগোপাল, নামটা মনে রাখবে, কারেন্ট রিলেটেড কোশ্চেন এটা। আর এরপর আমরা ডিউটিস অ্যান্ড ফাংশনসের মধ্যে কী কী দেখব, মানে সে কী কী কাজ করতে পারে। এক তো সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বিভিন্ন লিগাল ক্ষেত্রে অ্যাডভাইস দিতে পারে, ওকে। দুই কী করতে পারে সে, টু পারফর্ম সাচ আদার ডিউটিস অফ আ লিগাল ক্যারেক্টার দ্যাট আর অ্যাসাইন টু হিম বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যদি তাকে কোনো লিগাল ম্যাটারে কোনো কাজ করতে বলে সেক্ষেত্রে সেই কাজটাও কিন্তু তাকে করতে হবে, এগুলো তার ডিউটির মধ্যে পড়ছে ডিউটিস অ্যান্ড ফাংশনসের মধ্যে। এছাড়া টু ডিসচার্জ দ্য ফাংশনস কনফার্ড অন হিম বাই দ্য কনস্টিটিউশন অর এনি আদার ল, মানে তার যা যা কাজ তাকে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো তাকে করতে হবে, মানে এই লিগাল ম্যাটার এই ব্যাপারগুলো। এরপর দেখব যে দ্য প্রেসিডেন্ট হ্যাজ অ্যাসাইন্ড টু দ্য ফলোয়িং ডিউটিস টু দ্য অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেলকে কী কী কাজ করছে, প্রথম কথা হচ্ছে টু অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন অল কেসেস ইন দ্য সুপ্রিম কোর্ট ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসার্নড। সুপ্রিম কোর্টে কোনো একটা কেস উঠলো, সেই কেসে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাম জড়িত, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিহাফে মানে তার পক্ষে হয়ে এই অ্যাটর্নি জেনারেল কিন্তু সেই কেসটা লড়বে। সো এই কাজটাও মানে এই কাজেও প্রেসিডেন্ট তাকে দিয়েছে। দু নাম্বার কী করতে হবে, to represent the government of India in any reference made by the President to the Supreme Court under Article 143 of the Constitution। Actually আমি একটু আগেই ব্যাপারটা বলে দিলাম যে যেটা এর আগের পয়েন্টে বললাম ওই রকমই ব্যাপারটা। এরপরে আমরা দেখব, শুধু মনে করছো তোমরা এবার যে সুপ্রিম কোর্টে শুধু কেস লড়বে তা নয়, অ্যাকচুয়ালি টু অ্যাপিয়ার ইন মানে তাকে আর কি কী কাজ দেওয়া হয়েছে সেটা বলছি, যে টু অ্যাপিয়ার ইন এনি হাইকোর্ট ইন এনি কেস ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসার্নড। শুধু যে সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে হচ্ছে সেরকম না, কোনো হাইকোর্টের ক্ষেত্রেও যদি এরকম কোনো ব্যাপার হয়, কেস হয়, তো সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষে অ্যাটর্নি জেনারেল সেখানে আর কি কেসটাকে লড়বে, ওকে। সেই জিনিসটাই আমরা ডিটেলসে পড়ে নিলাম।
এবার দেখো কিছু রাইটস অ্যান্ড লিমিটেশনস আছে, সব কিছুরই ব্যতিক্রম যেরকম হয় সেরকম এই যে পাওয়ারগুলো দিয়েছে তার মধ্যে কিছু লিমিটেশনস রয়েছে। সেই লিমিটেশনটা কি? অ্যাটর্নি জেনারেল হ্যাজ দ্য রাইট টু স্পিক, মানে এই জিনিসটা জেনে রাখো, ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে অ্যাটর্নি জেনারেল কিন্তু পার্লামেন্টের যে দুটো হাউস সেই দুটো হাউসে কিন্তু টেক পার্ট মানে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে কিন্তু সে তার মত দিতে পারে, মত জানাতে পারে, মতামত মানে কথা বলতে পারে। সো এবার মানে শুধু পার্লামেন্টের হাউসের মিটিংয়েই না, জয়েন্ট সিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু তার কিন্তু ভোট দেওয়ার অধিকার নেই, মানে পার্লামেন্টের ক্ষেত্রে যে ভোট হয় পার্লামেন্টের মধ্যে, সো সেই সমস্ত ভোটে তার ভোট দেওয়ার কোনো অধিকার নেই। সো এই জায়গাগুলো জাস্ট তার লিমিটেশনস। ওকে, এরপর দেখো সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। তোমরা অনেকেই সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়ার নামটা শুনেছো অনেকে। সো এখানে এই জিনিসটা কি ভালো করে বোঝো ব্যাপারটা। In addition to the Attorney General, there are other law officers of the Government of India. এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যেরকম আছে সেরকম আদারও কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার কিছু ল অফিসার আছে। কজ একটা জিনিস দেখো, অ্যাটর্নি জেনারেলের পক্ষে গোটা ইন্ডিয়াতে যে মানে কোথায় কখন কোন কোর্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ে একটা কোনো কেস হচ্ছে, সমস্ত জায়গায় বা অনেক কিছু কাজ থাকে, সব জায়গায় তো ওনার মানে উপস্থিত থাকা সম্ভব নয়। এবার ওনার হয়ে মানে ওনাকে অ্যাসিস্ট করবে কারা? সো ওনার পক্ষে হয়ে যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষে হয়ে কি বলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে কাজ করছে, ঠিক সেরকমই ওনার তো সব জায়গায় সব সময় উপস্থিত থাকা সম্ভব না। সেক্ষেত্রে ওনাকে কারা অ্যাসিস্ট করে? ওনাকে অ্যাসিস্ট করে এই সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেলের নাম তোমরা শুনেছো এতদিন, কিন্তু তোমরা এটা জানতে না যে এই সলিসিটর জেনারেল অ্যাকচুয়ালি কী কাজ করে। ওকে, সো সেই মানে অ্যাটর্নি জেনারেলকে অ্যাকচুয়ালি অ্যাসিস্ট করছে, মানে সে যেখানে উপস্থিত থাকতে পারছে না তো সেই জায়গায় ওনার হয়ে এটা চলে গেল সলিসিটর জেনারেল। এবার সলিসিটর জেনারেল কিন্তু একজন থাকে না, একাধিক, এবং এছাড়া অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মানে তারও পরের এরকম একটা ব্যাপার। সো এই জিনিসগুলো খেয়াল রাখবে। যেটা দেখো আমি একটু আগেই বললাম যে দে অ্যাসিস্ট দ্য অ্যাটর্নি জেনারেল ইন ফুলফিলমেন্ট অফ হিজ অফিসিয়াল রেসপন্সিবিলিটি, মানে সে তার যাতে অফিসিয়াল দায়িত্বগুলো পালন করতে পারে তাতে তাকে অ্যাকচুয়ালি অ্যাসিস্ট করে সলিসিটর জেনারেলরা। ওকে, এখন সলিসিটর জেনারেল কারা মানে কে আছেন? তিনি হচ্ছেন তুষার মেহতা। ওকে, এবার দেখো একটা জিনিস সলিসিটর জেনারেল সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখো যে it should be noted here that only the office of attorney general is created by the constitution. কারণ তোমাদের মনে হতে পারে তার মানে সলিসিটর জেনারেলের কথাও কনস্টিটিউশনে বলা আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি অ্যাটর্নি জেনারেলের কথা কনস্টিটিউশনে বলা আছে, কিন্তু সলিসিটর জেনারেল কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়। সো এই জায়গাগুলোর কনফিউজ হবে না কখনোই। মানে দেখো এখানে আমি পরিষ্কার কথা লিখে দিয়েছি যে আর্টিকেল 76 ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য সলিসিটর জেনারেল অ্যান্ড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। সো এই জায়গাগুলো জাস্ট খেয়াল রাখবে, কজ এই টাইপসের কোশ্চেন ট্রিক দিয়ে দিতে পারে পরীক্ষার সময়। এরপর আমরা অ্যাটর্নি জেনারেল রিলেটেড যে সমস্ত আর্টিকেল সেগুলো ডিসকাস করব। প্রথম কথা আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ভিভিআই, সো এইটা মনে রাখবে। এছাড়া দেখো সমস্ত আর্টিকেল তো পড়া কোনো প্রয়োজন নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি লিখেছি। আর্টিকেল 88 রাইটস অফ অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্টস দ্য হাউসেস অফ পার্লামেন্ট অ্যান্ড ইটস কমিটি, মানে অ্যাটর্নি জেনারেলের যে রাইট এই যে পার্লামেন্টের হাউসের ক্ষেত্রে যেটা আমি পড়ানোর সময় বললাম, সো সেইটা হচ্ছে আর্টিকেল 88-এ বলা আছে। এরপর আমরা দেখব 105 নাম্বার আর্টিকেলে কি বলছে, পাওয়ার্স, প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অফ অ্যাটর্নি জেনারেল। এই যে অ্যাটর্নি জেনারেলের যে ক্ষমতা, প্রিভিলেজ, ইমিউনিটি, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু 105 নাম্বার আর্টিকেলে বলা আছে। সো এইগুলো খুব ভালো করে দেখে রাখবে, কজ চ্যাপ্টারটা খুবই ছোট, কিন্তু ঠিক এখান থেকে যে পয়েন্টগুলো জেনে রাখা দরকার সেটা যদি না জেনে রাখো এক্সামের সময় 1 নাম্বার গেলে তখন খুব মন খারাপ হবে। তো আগে থেকে এই জিনিসগুলো ভালো করে দেখে রাখো। ওকে, সো ফ্রেন্ডস এই এত পর্যন্তই ছিল অ্যাটর্নি জেনারেল। এরপরেই মানে এই ক্লাসটা দেওয়ার পরেই আমি অ্যাডভোকেট জেনারেলের ওপরে তোমাদের ভিডিও দেবো, কজ এইটার সাথে প্যারালেলভাবে ওইটা পড়তে তোমাদের যদি সঙ্গে সঙ্গে পড়ো তাহলে আরও মনে রাখা সোজা হয়ে যাবে। সো কম্পেয়ার করে পড়তে আরও ভালো লাগবে, ওই জন্য একটু পরেই আমি ওই ক্লাসটাও দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।